রাজপথে নয়, সংসদে কথা বলুন, বিরোধী দলের প্রতি ফখরুল। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ডাক্তার শফিকের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর দেখছিলেন। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম নিয়ে যাব পুরো খবরে। গণভোটের রায় বাস্তবায়ন সহ অন্য দাবিতে রাজপথে না নেমে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজপথে বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজন করে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সমস্যাই রাজপথের চেয়ে সংসদে ভালো সমাধানের স্থান। জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনারা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। মির্জা আলমগীর আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবিক করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো বর্তমানে গণমাধ্যমের উপর সরকার থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে। এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও মত দেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাগেরহাট থেকে রবিউল ইসলামের পাঠানো রিপোর্ট। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে। দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না, অথচ মাসের শেষে ভুতুড়ে বিলের কবলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ, তার চূড়ান্ত রায় দেশের জনগণই দেবে। ভোট দিয়েছে জনগণ, ভোটের রেজাল্ট এবং তার বাস্তবায়ন করার অধিকার জনগণের। আমরা এটা জনগণের হাতে ছেড়ে দেবো, কিন্তু এর ভূমিকা আমাদের সংসদেও থাকবে, বাইরেও থাকবে। যুক্তির ভিতরে, কৌশল বুদ্ধির ভিতরে আমরা এটা সভ্য জগতের একটা পার্লামেন্ট হিসাবে এটাকে করতে চাই। এই জন্য প্রথম দিন থেকেই বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা ছিল গঠন করা, এবং এটি আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানির মুখেও এই জায়গা থেকে আমরা সরে আসবো। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যম অতীতেও কখনো স্বাধীন ছিল না এবং এখনও পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। দুঃখজনকভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসুল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি। তার আগে কতটুকু ছিল, তখনকার যারা বোদ্ধা ছিলেন তারা বলতে পারবেন। বাংলাদেশ থেকে আমরা ভালোভাবে দেখেছি, এই জায়গা থেকে আমরা দেখছি এটা কখনো মুক্ত হয়নি, কখনো মুক্ত, কারো শাসনামলে মুক্ত হয়নি।
এটি দুঃখজনক। এটা কেন হবে? পরে তিনি জেলা রোকন সম্মেলনে বক্তব্য রাখেন। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপি আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, রাষ্ট্রীয় পদবি সহ সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ চলছে। ভারতে বসে ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বৈরাচার শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর আগে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ এনসিপির নেতারা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিং রুমে এই বৈঠক হয়। সভায় জানানো হয়, G2G ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আগামী 11-12 আগস্ট সরবরাহের জন্য এক কার্গো গ্যাস কেনা হবে। প্রতি MMBTU এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে $21.55 মার্কিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিবুর রহমান সমঝোতা করে প্রধানমন্ত্রী হতেন। রাতে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং এবং ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। রাজনৈতিক নেতারা জীবন বিপন্ন করে যুদ্ধ করলে দেশে পরবর্তীতে একদলীয় শাসন আসতো না। বিগত 16 বছর স্বৈরাচার সরকার ভিন্ন মতের মানুষকে আয়নাঘরে পশুর চেয়ে খারাপ অবস্থায় রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার ভুল করলে সংশোধন করে দিতে হবে, কিন্তু গণতন্ত্রকে বিপন্ন করা যাবে না। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, 3 বাহিনী প্রধান সহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। জনাব শেখ মুজিবুর রহমান তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এতে দোষের কোনো কিছুই নেই। তিনি তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত এবং দাবিদার। স্বাধীনতার চিন্তা তাদের মাথায় ছিল না, সেই জন্য তিনি বললেন, সৈনিকদের কিছু করার নেই, আপনারা ক্যান্টনমেন্টে ফিরে যান, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আয়নাঘর কেউ কোনোদিন জানতো না বাংলাদেশের মানুষ। টেলিভিশনে যখন দেখবেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পশুর চেয়েও খারাপ অবস্থায় একটি মানুষকে রাখা হয়েছে, কারণ সে ভিন্ন মতাবলম্বী। বাংলাদেশে যে এই ধরনের শাসন ব্যবস্থা আসতে পারে, আমরা তো মুক্তিযোদ্ধারা কল্পনাও কখনো করিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের স্বৈর শাসনের স্মৃতিচিহ্নের কিছু অংশ ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি সহ 24শে জুলাই আগস্টের গণহত্যার কিছু চিত্র তুলে ধরা হয়েছে সেখানে, যা দেখে হাসিনার শাসনের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বুধবার উদ্বোধন করা এই জাদুঘরে। জুবাইর প্রধানের রিপোর্ট। বিশালাকার সবুজ ঘাসের মাঠ, এই মাঠের একটা অংশ জুড়ে তৈরি করা হয়েছে জুলাই মেমোরিয়াল। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে খুন হওয়া প্রায় 4000 শহীদের নাম লেখা আছে এখানে। ভেতরের স্থানটি সবুজ ঘাসে ছেয়ে থাকা সারি সারি কবরের মতো। সামনে বড় প্রস্তর ফলকে লেখা, দেশপ্রেমিকের রক্ত খেয়ে বাঁচত যাহার সিংহাসন, সব শহীদের দখলে আজ সেই খুনির আবাসন।
2 বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরের 17 একর জমির উপর নির্মিত এই আবাসিক ভবনের নাম ছিল গণভবন। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট দুর্দ্বন্দ্ব প্রতাপশালী প্রধানমন্ত্রী এ বাসভবন ছেড়ে পালিয়ে যান। এরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিকে লণ্ডভণ্ড করে দেয়। সেই প্রাসাদ এখন জুলাই 36 গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দীর্ঘ সারি আর জনতার এমন জোয়ার হাসিনার আমলে সংগঠিত নৃশংসতার স্মৃতিচিহ্ন দেখার জন্য শুক্রবার সকাল থেকেই তাই উপচে পড়া উপস্থিতি গণ-অভ্যুত্থান জাতীয় জাদুঘরে। শেখ হাসিনা যে 17 বছর একটা স্বৈরশাসন ছিল, আমরা যে ভুক্তভোগী ছিলাম তারই কিছুটা চিত্র ভিতরে তুলে ধরা হয়েছে। একজন মানুষের এত বড় একর জমি নিয়ে সে বসবাস করত, সে শাসক ছিল, এত অত্যাচারী শাসক ছিল বলার বাহিরে। লাল ইট বিছানো পথের পাশে তৈরি করা হয়েছে গণতন্ত্রের পথে দীর্ঘযাত্রা নামের এক দীর্ঘ প্যানেল। এতে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র ও স্বৈরাচারের দ্বান্দ্বিক সম্পর্কের আবহ। আছে গণতন্ত্র প্রতিষ্ঠায় 24-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত জাতির আন্দোলন সংগ্রামের চিত্রাবলী। জুলাইয়ের পরিপূর্ণ চিত্র ফুটে ওঠেনি বলেও অভিযোগ অনেকের। এখানে আমরা যেরকম ভাবে কাটাইছি বা দেখছি এটার সাথে তো আমরা মিল পাচ্ছি না। এখন আমি শহীদের বাবা, আমি আইসে কিন্তু আমার ছেলের কিছুই পাই নাই, তো আমি অনেক হতাশা নিয়ে ফেরত যেতে আছি। মূল জাদুঘরের চারপাশ জুড়ে জায়গা করে নিয়েছে জুলাইয়ে আলোড়ন সৃষ্টি করা সব ভাস্কর্য। এর মধ্যে আছে রিকশার উপরে গুলিবিদ্ধ লাশ, পুলিশের সাজোয়া যানের উপর আন্দোলনকারীর মৃতদেহ, সাইকেল চালিয়ে মিছিলে যাওয়া স্কুল ছাত্রী সহ এমন অনেক ভাস্কর্য। সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের চিত্র ফুটে উঠেছে মাঠের দক্ষিণ পাশে। শেখ হাসিনার শাসনামল তো এই আয়নাঘর দেখে তো এখন খুবই ভয় লাগতেছে যে এত জঘন্য ছিল। আর জুলাই আন্দোলনের সময় যে আমাদের যে ছাত্রছাত্রীদেরকে কি পরিমাণে যে মারছে। শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি সহ তৎকালীন স্বৈরশাসকের খুনের নানা চিত্র ফুটে উঠেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এই লাল ভবনেই বসবাস করতেন দীর্ঘ 1.5 দশক স্বৈরশাসন কায়েম করা শেখ হাসিনা। সবশেষ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে চুরমার হয় তার মসনদ। সেই ক্ষমতার প্রাসাদ এখন স্মৃতির জাদুঘর। এই জাদুঘর পরিদর্শনে এসে দর্শনার্থীদের আহ্বান, দেশে আবারও কখনো কেউ ফ্যাসিজম কায়েম করতে চাইলে এখান থেকে যেন শিক্ষা নেন স্বৈরতন্ত্রের শেষ পরিণতির কথা। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনে মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর হোসেন। শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একটি প্রাইভেট কারে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আলমগীরের স্ত্রীর দাবি, আওয়ামী লীগের দোসররা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় জ্যোৎস্না নামে আরও এক পথচারী আহত হয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। ওনার কোনো পূর্বশত্রু ছিল না, সে রাজনীতি করে, আওয়ামী লীগের লোকরাই হবে, এরাই তো হবে। তাছাড়া তো ওনার কোনো বিএনপি শত্রু তার কেউ নেই, আছে বলেন? আমি তো বুঝতে পারতেছি না। তারপর আমার হাজবেন্ড সুস্থ, তাদের থেকে কথা শুনতে পারবেন একটু। মেহেরপুরের গাংনী উপজেলার ধলার সীমান্ত দিয়ে নারী পুরুষ সহ 5 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি জানায়, ভোররাতে বিএসএফ এর বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের 4 পুরুষ এবং 1 নারীকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে প্রতিরোধমূলক অবস্থান নিলে বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয়। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজামউদ্দিন শিকদার জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, কোনোভাবেই পুশিন করতে দেওয়া হবে না। বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জনপ্রিয় মেধাভিত্তিক প্রতিযোগিতা ইস্পাহানে মির্জাপুর বাংলাবিদের 7ম আসরের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে সেরাদের মধ্য থেকে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ইস্পাহানি টি লিমিটেড
লিমিটেডের উদ্যোগ, পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা ভাষা, সঠিক বানান এবং ভাষার যথাযথ ব্যবহারের চর্চা বৃদ্ধি করা। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং গোলা বারুদের মজুদ কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ কিছু গোলা বারুদের মজুদ কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তার আশঙ্কা, এই ধরনের তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে মনে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সম্ভাব্য সংকটের বিষয়টি ট্রাম্প কয়েক মাস ধরেই জানতেন বলে জানিয়েছে সিএনএন। অর্থাৎ তার ক্ষোভের মূল কারণ অস্ত্রের মজুদ কমে যাওয়া নয়, বরং বিষয়টি প্রকাশ্যে আসার সময় এবং এই নিয়ে জনসমক্ষে ক্রমবর্ধমান আলোচনা। ক্লাব ফুটবলের দল বদলের খবর। স্পেনের অধিনায়ক রদ্রিকে দলে ফেরানোর পথে জায়ান্ট বার্সেলোনা। এই মিডফিল্ডারকে বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালকের সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদে যাবার আর কোনো সুযোগই থাকলো রদ্রির। মূলত তার কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর তাকে দলে টানার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনা। ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর দীর্ঘমেয়াদী চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া বার্সার। তাকে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। তবে মার্কার দাবি, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের সরাসরি হস্তক্ষেপে পাল্টে গেছে দৃশ্যপট। তবে এই চুক্তি সহজ হতে যাচ্ছে না কাতালানদের। রদ্রির দলবদল ফি 5 কোটি ইউরোর কম হবে না বলে জানিয়েছে মার্কা। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। রাজপথে নয়, সংসদে কথা বলুন, বিরোধী দলের প্রতি ফখরুল। সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ডাক্তার শফিকের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সবরিট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।